আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো জীবন থেকে নেয়া এপিসোডের আজকে 37তম পর্ব। তো আজকের পর্বেও কিছু গল্প শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের পর্বে প্রথম গল্পটা আমরা একজন প্রতারকের গল্প শেয়ার করব। তো এইভাবে আমি কখনো কাউকে বলিনি, আজকে কেন বললাম গল্পটা শুনলেই বুঝতে পারবেন। এই গল্পটা পাঠিয়েছে মাদারীপুর থেকে মিরাজ নামের একজন। সে যেভাবে লিখেছে আমি সেভাবেই আপনাদের পড়ে শোনাচ্ছি। ভাইয়া, আমি চাই আমার লাইফ স্টোরিটা আপনি শেয়ার করেন। আমি চাই আমার মতো পাপ যেন আর কেউ না করে। আমি মিরাজ, আমার বাসা মাদারীপুরে। আমার এক ভাই এক বোন, খুব সুখী পরিবার আমাদের। 2019 সালে আমি লন্ডনে পাড়ি জমাই। এখানে আসার পর সময়গুলো খুব খারাপ কাটতো। বাবা মাকে ছাড়া এই প্রথম এত দূরে মন বসতো না কোনো কিছুতে। এখানে আসার পর জবে জয়েন করি। জয়েন করার কয়েক মাস পরে করোনার মহামারী দেখা দেয়। 2020-এর মাঝামাঝি সময়ে আমি খুব অসুস্থ হয়ে পড়ি আর আমার করোনা পজিটিভ থাকে। তারপর শুরু হয় আমার ঘরবন্দি জীবন। তখন আমি ফেসবুকে একটু বেশি সময় কাটাতাম। সেই সময়টাতে ফেসবুকে স্ক্রল করতে করতে একটা আইডিটা আমার চোখের সামনে আসে। আইডিটার নাম ছিল আমার আমিটা। আইডিতে কিছু পোস্ট দেখে আমার খুব ভালো লাগে। একটা পোস্ট ছিল ঠিক এমন: অনেক যত্নে চোখের নিচে সুইমিং পুল বানিয়েছি, 1000 বছরের ডিপ্রেশনে সাঁতার কাটবো বলে। তারপর আমি রিকোয়েস্ট পাঠাই, কিন্তু অ্যাকসেপ্ট করে না। কিছুদিন পরে আমি রিকোয়েস্ট মেসেজ করি, এই পোস্টটা ফরওয়ার্ড করে বলি আপনার এত ডিপ্রেশন কিসের। তখন রিপ্লাই আসে, বলে কোনো ডিপ্রেশন নেই। আমি বলি তাহলে আইডিতে এমন পোস্ট কেন? বলে আমার ভালো লাগে তাই করি। তারপর একটু একটু করে মাঝে মধ্যে ওর সাথে আমার কথা হতো। পরে ওর পরিচয় জানতে পারি। ওর বাসা ফরিদপুর। ওর নাম মেহনাজ মাহবুব স্মৃতি। ওর বাবা একজন সুনামধন্য ডাক্তার, একটা চক্ষু হসপিটাল আছে, আর 2টা বক্ষবাদী হসপিটালের প্রতিষ্ঠাতা। ওনার নাম বললে ফরিদপুর সহ অনেক জায়গার মানুষ চিনবে, তাই ওনার নামটা আর বললাম না। স্মৃতি একা, ওর কোনো ভাই বোন নেই। ওর জন্মের পরেই ওর মা মারা গিয়েছে। স্মৃতির সাথে কথা বলে এতটুকু বুঝতে পারি, স্মৃতি আর 5-10টা মেয়েদের মতো ছিল না। এখনকার জেনারেশনে এসে ওর মতো মেয়ে পাওয়া খুব কঠিন। খুব চুপচাপ শান্ত মেজাজের একটা মেয়ে, পড়াশোনায় খুব মনোযোগী। তারপর মাঝে মাঝে ওর সাথে হাই হ্যালো হতো ফেসবুকে। এভাবে কিছুদিন যেতে না যেতে ওর সাথে ভালো একটা ফ্রেন্ডশিপ গড়ে ওঠে আমার। খুব ভালো অ্যাডভাইস দিত আমাকে। এভাবেই প্রায় 1-1.5 বছরের মতো চলে যায়। করোনার প্রভাব কিছুটা কমে আমিও আমার কাজে ভালোভাবে ফোকাস করি। স্মৃতিও তার পড়াশোনায় বিজি হয়ে পড়ে। এরপর ওর এসএসসি রেজাল্ট যেদিন দেয় সেদিনও আমাকে ফার্স্ট ভিডিও কল করে। আমি ওকে ওই দিনই প্রথম দেখি, আর প্রথম দেখাতেই ওকে আমার খুব ভালো লেগে যায়। আমি ওর চোখের প্রেমে পড়ে যাই। তবে আমার মনের কথাটা ওকে আমি সাহস করে বলতে পারিনি। তবে আমার ওর আচরণের মনে হতো ও হয়তোবা আমাকে পছন্দ করে। একদিন সাহস করে স্মৃতিকে প্রপোজ করে ফেলি। ফার্স্টে অ্যাকসেপ্ট না করলেও পরে অ্যাকসেপ্ট করে নেয়। তারপর থেকে আমাদের রিলেশনটা খুব ভালোই চলে। ও আমার সামনে ভিডিও কলে আসতে কেমন আনইজি ফিল করতো। রিলেশনের 4-5 মাস হয়ে যায়। তবে ওকে আমি সব মিলিয়ে তখন 3বারের মতো ভিডিও কলে দেখি। ও আমার সামনে আসতে চাইতো না, আর এটা নিয়ে অনেকবার আমি ওর সাথে রাগারাগি করি। ও এটাতে কষ্ট পেয়ে আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়। তারপর আমি ওর কাজিন মিথিলার সাথে যোগাযোগ করি, রিকোয়েস্ট করি স্মৃতি যেন আমার সাথে কথা বলে। মিথিলা আমাদের ঝগড়াটা মিটিয়ে দেয়, আবার আমরা আগের মতো ঠিক হয়ে যাই। তারপর আমাদের রিলেশনটা খুব ভালোই চলছিল। আমার খুব কেয়ার করতো, খুব ভালোবাসতো। আমি বুঝতাম। আমার প্রতি ওর মুগ্ধতা দেখে আমি নিজেই মুগ্ধ হয়ে যেতাম। খুব ভালো সময় কাটতো আমাদের। তবে ভালো সময়টা আমার আর বেশি দিন সহ্য হলো না। যেদিন থেকে মিথিলার সাথে পরিচয় হয়েছে তারপর থেকে মিথিলা আমাকে কল দিত, অনেক কথা বলতো। স্মৃতির ফ্যামিলির অনেক কথা আমার সাথে শেয়ার করত। আর যখন মিথিলা আমাকে কল দিত, ভিডিও কল দিত, মিথিলা খুব সুন্দর আর খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতো। স্মৃতি পড়াশোনায় খুব বিজি থাকতো, খুব একটা কথা বলতে পারতো না। আর স্মৃতি ওর বাবাকে খুব ভয় পেত। যেহেতু স্মৃতির আপন মা নেই, ওর ঘরে সৎ মা, তাই খুব ভয়ে ভয়ে থাকতো। যখন ওর বাবা মা বাসায় থাকতো না তখন আমার সাথে কথা বলতো। তবে ওর সাথে যখন কথা বলতে পারতাম না তখন ওর নিউজ বেশিরভাগ সময় আমি নিতাম মিথিলার কাছে থেকে। তবে মিথিলার কথায় আমার মনে হতো, স্মৃতির কথা জানতে চাইলেও খুব বিরক্ত হয়। মিথিলা কয়েকদিন যেতে না যেতেই আমাকে প্রপোজ করে বসে। আমি ডিরেক্ট না করে দেই আর সব জায়গা থেকে ব্লক করে দিই। তবে মিথিলাও নাসর বান্দা, একটার পর একটা আইডি ওপেন করে, একটার পর একটা হোয়াটসঅ্যাপে আমাকে নক করে। না চাইতে ওর পিক আমাকে সেন্ড করে। অনেকভাবে আমাকে ইমপ্রেস করার ট্রাই করতো। আমি আমার নফসকে কন্ট্রোল করতে পারিনি। আমিও আস্তে আস্তে মিথিলার উপর উইক হয়ে পড়ি। তারপর থেকে কেন যেন স্মৃতিকে আমার ভালো লাগতো না। স্মৃতি ছিল খুব সাদামাটা একটা মেয়ে, একদম চঞ্চল না। আর মিথিলা ছিল একটু চঞ্চল টাইপের, আধুনিকতার ছোঁয়া ছিল ওর মধ্যে।
আর বলতে গেলে স্মৃতি ছিল ওই 90 দশকের মানুষের মতো। এত কিছু বুঝতো না, খুব সহজ সরল। ওর চালচলন দেখে কেউ বুঝতো না যে ও যথেষ্ট ধনী বাবার একমাত্র মেয়ে। কেন জানি একটা সময় এসব আমার ভালো লাগতো না। তারপর থেকে আমি ওকে খুব ইগনোর করতাম, মানসিকভাবে টর্চার করতাম। ওর থেকে দূরে সরে আসার জন্য কত কিছু করেছি, তবুও মেয়েটা কোনোভাবে আমাকে ছাড়তে চাইতো না। এদিকে আমি মিথিলার সাথেও কন্টিনিউ করেছি। মিথিলা সব জানতো। মিথিলা আমাকে বলতো স্মৃতির কোনো দোষ ধরে ওকে ছেড়ে দিও, কিন্তু স্মৃতির কোনো দোষী আমি খুঁজে পেতাম না। কত ট্রাই করতাম, কত কষ্ট দিতাম, কিন্তু রেগে কখনো একটা খারাপ কথাও আমাকে বলতো না। চুপ করে শুধু কান্না করতো আর বেহায়ার মতো আমাকে কল দিত, মেসেজ দিত। কত যে বাজে কথা বলেছি। আমি কাজ শেষ করে মিথিলার সাথে কথা বলতাম, আর এদিকে স্মৃতি 1টা 2টা 3টা করে রাতে আমাকে ফোন দিত, মেসেজ দিত। আমি মিথিলার সাথে কথা শেষ করে অফলাইন হয়ে ঘুমিয়ে যেতাম। ঘুম থেকে উঠে দেখতাম কত মেসেজ, কত কল দিয়ে রেখেছে। তাও কেন যেন স্মৃতির প্রতি আমার মায়া কাজ করতো না। বারবার স্মৃতিকে বলতাম তোমাকে আমি চাই না, তোমাকে আমার আর ভালো লাগে না। তারপরও মেয়েটা বেহায়ার মতো পায়ের কাছে পড়েছিল। 2024 সালের জানুয়ারি মাসের শেষের দিকে মিথিলা আমাকে বলে বাসায় আমার বিয়ের কথা চলছে, তুমি দেশে চলে আসো আমাকে বিয়ে করতে চাইলে। মিথিলার মাও আমাকে বলে। আর আমারও তখন দেশে যাওয়ার সময় হয়ে গেছে। 4 বছর হয়ে গেছে আমি দেশের বাইরে আসছি। আমাকেও আমার কোম্পানি থেকে ছুটি দেয়। আমি দেশে আসার জন্য প্রস্তুতি নেই, কিন্তু এই কথা স্মৃতিকে আমি বলিনি যে আমি দেশে আসব। স্মৃতির সাথে আমার সম্পর্কের কথা সবকিছুই মিথিলার মা জানতো, তবে উনি ছিল একটা লোভী মহিলা। কখনো এটা নিয়ে কিছুই বলতো না, বরং আমাকে বলতো স্মৃতি খারাপ, তুমি ওকে ছেড়ে দাও, আমার মেয়ের মতো মেয়ে তুমি পাবে না। আর স্মৃতির ব্যাপারে অনেক খারাপ কথা বলতো। স্মৃতিকে নাকি ছোটবেলায় ওর ফুফাতো ভাই তুলে নিয়ে গিয়েছিল। অনেক কথা যেটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন কথা। এভাবে সারাক্ষণ মিথিলা আর মিথিলার মা আমার কান ভারী করত, স্মৃতিকে আর স্মৃতির বাবা মাকে নিয়ে। তারপর 2024 সালের ফেব্রুয়ারির 25 তারিখ আমি দেশে আসি। আর স্মৃতিকে বলি আমি আমার কাজের জন্য স্কটল্যান্ডে যাচ্ছি, আমি দেশে আসি। মিথিলার সাথে দেখা হয়। তারপর আমার বাবা মাকে পাঠায় মিথিলার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে। মিথিলার বাসায় বিয়ের প্রস্তাব পাঠানোর পরে সবাই বিয়ের প্রস্তাব গ্রহণ করে। আমাকে সবার ভালো লাগে। তবে এসব কোনো কিছুই স্মৃতি টেরও পায় না, কারণ স্মৃতি ওর বাবা মায়ের সাথে ফরিদপুর শহরে থাকে, মিথিলারা থাকে গ্রামে। আর ওই সময়টাতে স্মৃতির এইচএসসি পরীক্ষা শেষ, ভার্সিটির অ্যাডমিশন, মেডিকেলের অ্যাডমিশন, এই নিয়ে অনেক ব্যস্ত থাকে। তারপর আমাদের বিয়ের তারিখ ফাইনাল হয় মার্চের 7 তারিখ। ওই দিন আমাদের ঘরোয়াভাবে অনুষ্ঠান করা হবে। তারপর 7 তারিখে আমরা আমার ফ্যামিলি নিয়ে যাই মিথিলাদের বাসায় বিয়ের উদ্দেশ্যে। ওই দিন আমি ফার্স্ট স্মৃতিকে দেখি সামনাসামনি। বোনের বিয়ে, বোন তো আসবেই। আমি ওকে দেখে অবাক হই না, তবে ও আমাকে দেখে অবাক হয়। আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়েছিল, যেন কিছুই বুঝতে পারছিল না। সবার মাথার উপর দিয়ে যাচ্ছিল, আর ও বোঝার কথাও ছিল না। ও তো আর জানে না আমরা কত বড় প্রতারণা করেছি। আমি যখন সোফাতে যেয়ে বসি, ও আমার কাছে এসে বলে মিরাজ তুমি এখানে। আমি কোনো কথা বলিনি। আমাকে বারবার বলছিল তুমি না ট্যুরে স্কটল্যান্ডে গেছো, তুমি এখানে কেন? তারপরও যখন জানতে পারে আমি এখানে মিথিলাকে বিয়ে করার জন্য আসছি, ও যেন একটা বোবা মূর্তির মতো দাঁড়িয়েছিল, অনেকক্ষণ নীরব ছিল। তারপর মিথিলার কাছে এসে বলেছিল মিরাজ না হয় পর, তুই তো আমার আপন বোন ছিলি, এটা কেন করলি? সত্যিটা আমাকে বলতে পারতি, এভাবে আমাকে না ঠকালেও পারতি। মিথিলাও চুপ করেছিল, আর আমিও চুপ করেছিলাম। তারপর আমাদের বিয়েটা শেষ হয়। পুরো সময়টাও বোবা মূর্তির মতো দাঁড়িয়েছিল। বিয়ে শেষ হয়ে যায়। আমি মিথিলাকে নিয়ে চলে আসার পর নাকি ও অনেক কান্না করেছিল, অনেক অসুস্থ হয়ে গিয়েছিল, সুইসাইডও করতে গিয়েছিল। কোনোভাবে ওই যাত্রায় বেঁচে যায়। তবে আমি আর মিথিলা কেউই কর্ণপাত করিনি। আমাদের ভালো সময়টা আমি ওর কথা ভেবে নষ্ট করতে চাইনি। কিন্তু আমার এই ভালো সময়টা বেশি দিন কাটেনি। বিয়ের কয়েকদিন পরেই আমি বুঝতে পারি আমি কি ভুলটাই না করেছি। বিয়ের কয়েক মাস যেতে না যেতেই আমার শখের বউয়ের আমার প্রতি ভালোবাসার তলানিতে গিয়ে ঠেকেছে। যে কিনা বিয়ের আগে প্রতিদিন আমার মায়ের 4 বার করে খোঁজ নেয়, সে এখন আমার মায়ের কথা বললে তেলেবেগুনে জ্বলে ওঠে। আমার বোনকে দু চোখে দেখতে পারে না। তার আবদার একটু কম হলে তার মুখের মাথা এখন আমার বুকে ছুরির মতো বিঁধে। আরও কত কিছু যে হয়েছে আমার সাথে, যা বলে শেষ করতে পারবো না। আজ আমি বুঝতেছি আমি কি হারিয়েছি, কি সঙ্গী করেছি। এখন আমার মনে হয় রিভেঞ্জ অফ নেচার বলে কিছু আছে। সেদিনের স্মৃতির চোখের প্রতিটা ফোঁটার জবাব হয়তো আল্লাহ আমার কাছ থেকে নিচ্ছেন। জানেন ভাই, যখন স্মৃতিকে খুব ইগনোর করতাম, কান্না করে করে বলতো আমাকে এত ইগনোর করো না। আমার বুকের বাঁ পাশটা খুব ব্যথা করে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আজ ওকে খুব বলতে ইচ্ছে করে, আমার বুকে এখন চিনচিন ব্যথা করে। হঠাৎ নিঃশ্বাস নিতে আমারও কষ্ট হয়। তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও।
তোমাকে আমি অনেক বাজেভাবে ঠকিয়েছি, তুমি মাফ না করলে হয়তো আল্লাহ আমাকে কোনোদিন মাফ করবে না। আমাকে সারা জীবনে এই অভিশপ্ত জীবন বয়ে বেড়াতে হবে, এই অভিশপ্ত জীবন যে আমার আর চলছে না। স্মৃতি একদিন আমার সাথে কথা বলার সময় অনেক কান্না করে, খুব করে আমাকে বোঝায় আমি যেন ওকে ছেড়ে না যাই। কান্না করার এক পর্যায়ে এসে ওর চোখ দিয়ে রক্ত বের হতে থাকে। এত কিছু দেখার পরেও আমার মনে একটুও গলেনি। তো এই ছিল আজকের আমাদের প্রথম গল্প। আশা করি গল্পটা আপনাদের অনেক ভালো লেগেছে। আসলে মানুষ মানুষকে কত যত্ন করে ঠকাতে পারে, তাই না? মেয়েটা যখন দেখেছে যে তার শখের পুরুষটা তার বোনকে বিয়ে করতে আসছে, তার ভেতরে কি চলছিল একটাবার অনুভব করে দেখুন। পারবেন নিজের প্রিয় মানুষটাকে নিজের চোখের সামনে অন্য কারো হতে দেখতে? ওই যে গ্রামের মানুষ একটা কথা বলে না, একজন মেয়ের সবচেয়ে বড় শত্রু একটা মেয়ে। আর কাউকে ঠকানোর আগে একটা কথা মনে রাখবেন, যে মানুষটাকে আপনি ঠকাচ্ছেন সেই মানুষটা আপনাকে অভিশাপ না দিলেও তার চোখের জল আপনার জীবনে অভিশাপ হয়ে নামবে। মানুষ কিভাবে পারে এত নিষ্ঠুরভাবে ঠকাতে? তাদের কি একটুও মায়া হয় না? ওই মেয়েটার চোখের ছবি আমি দেখেছি। একটা মানুষ কতটা কাঁদলে তার চোখ দিয়ে পানি না বের হয়ে রক্ত বের হয়। কিভাবে পারলে ভাই তুমি এমনটা করতে? কি আর বলবো, আমার নিজেরই এতটা খারাপ লাগছে যা আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারাও চাইলে আপনাদের জীবনের গল্প আমাদের পাঠিয়ে দিতে পারেন। গল্প পাঠাতে অবশ্যই আমাদের ইমেল করবেন। আমাদের ইমেল অ্যাড্রেসটা হলো sohanofficial111@gmail.com। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের পরবর্তী গল্পটা শুরু করা যাক। এই গল্পটা পাঠিয়েছে মৌরিন রহমান নামের একজন। সালটা ছিল 2017 সাল। তখন আমি 6ষ্ঠ শ্রেণীতে পড়ি। আমার আব্বু আম্মু দুজনেই ঠিক করে আমাকে মাদ্রাসায় পড়াবে, তাই আমাকে মাদ্রাসায় ভর্তি করাই। আমি ইংরেজিতে বেশি পারতাম না ছোট থেকেই। আমার একটা ভাইয়া ছিল, সাকিব ভাইয়া। আমি ভাইয়ার কাছে সবসময় পড়তাম। ভাইয়া আমাকে ছোট থেকেই পড়াতো। আমার থেকে ভাইয়া 6 বছরের বড় ছিল। ভাইয়ার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, নাম সাগর। খুব মায়াবী ছিল সে। তার চোখে ছিল অপরন্ত মায়া, যেটা আমি প্রকাশ করে বুঝাতে পারবো না। ও ভাইয়ার সাথে মাঝে মাঝে বাসায় আসতো। তখন আমি দেখতাম খুব ভদ্র ছিল। তারপর থেকে তার সাথে আমার প্রায় দেখা হতো, কারণ তাদের দোকান ছিল আমাদের মাদ্রাসার পাশেই। মাদ্রাসায় যাওয়া আসার পথে আমি তাকে দেখতাম আর ভাবতাম কি অদ্ভুত মায়াবী সে। তারপর আমি তার নামই রেখে দেই মায়াবী। আর এই বিষয়টা আমার 2 কাজিন ছিল, ওরা জানতো। আমি ওদের কাছে শেয়ার করতাম, কারণ আমরা সেম বয়সের ছিলাম এবং একই ক্লাসে পড়তাম। তারপর থেকে ওরা যেদিন যেদিন সাগরকে দেখতো সেদিন সেদিন আমার কাছে এসে বলতো, আজকে তোর মায়াবীকে দেখে আসছি। তখন ভালোবাসা কি আমি বুঝতাম না। তখন ছিল সম্পূর্ণ আবেগের বয়স। তারপরেও কেন জানি খুব ভালো লাগতো তারে, কিন্তু তাকে আমি কখনো পাবো না সেটা আমি খুব ভালো করে বুঝতাম। কারণ তার সাথে আমার চাই না, তার সাথে আমি কখনো কথা বলতে পারবো সেটাও কখনো কল্পনা করিনি। তারপর এরকম করতে করতে অনেক দিন, এমনকি বছরও কেটে যায়। তারপর হঠাৎ একদিন, দিনটা ছিল 2021 সালের ফেব্রুয়ারির 25 তারিখ। এই দিনটাই আমার পুরো জীবনটা ঘুরে গিয়েছিল। আমি ওই দিন দেখি আমার আপুর ফোনে ও ফেসবুকে ফ্রেন্ড আছে। আমি অবাক হয়ে যাই আর আপুকে জিজ্ঞেস করি, তোর সাথে অ্যাড আছে কিভাবে? তারপর আপু বলল, আমি করেছি। কেন, কে? তারপরে আমি আপুকে সবকিছু বলি। বলার পর আমি ওকে SMS দিব সাহস করে কথা বলার জন্য। তার মধ্যেই দেখি ও নিজেই SMS দিয়েছে আপুকে। তারপর আপুর সাথে কথা বলছে। ও আমাদের পরিবারের সবাইকে চিনতো, তাই আপুর কাছে সবার কথা জিজ্ঞেস করতো কে কেমন আছে। তার মধ্যেও আমার কথা জিজ্ঞেস করেছে আপুর কাছে। এটা দেখে তো আমি খুশিতে আত্মহারা। তারপরে এরকম আরো কয়েকদিন কেটে যায়। তারপর একদিন ও আমার আপুর কাছে বলে ও আমাকে ভালোবাসে, আমার ফ্যামিলি যদি রাজি হয় তাহলে বিয়ে করবে। ও সরাসরি এ কথা আমার আপুকে বলে দেয়। তারপর আপু ভেবে আমার আম্মুর কাছে জিজ্ঞেস করে আমাকে বলেছে যে সাগর এই কথা বলেছে। তার আগে আমি কিছুই জানতাম না। আমি এটা শোনার পর যে কি করব খুশিতে বুঝতে পারছিলাম না। মানে যে মানুষটাকে আমি সেই 6ষ্ঠ শ্রেণী থেকে ভালোবাসি, সেই মানুষটাই এই কথা বলেছে। তাহলে তখন নিজের অনুভূতি কেমন হবে? তখন যে অনুভূতি হয়েছিল আমার, সেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। তারপর থেকে তার সাথে আমার কথা হয়। তখন আমি SSC পরীক্ষা দিব। বাসায় আম্মু আর আপু জানতো। তারপর আস্তে আস্তে তার মায়াতে আমি পুরোপুরি আটকে যাই। সে আমাকে সত্যিকারের ভালোবাসা শিখিয়েছে। তার জন্য আমি নিজেকে আস্তে আস্তে পরিবর্তন করতে থাকি। সে আমাকে অনেক স্বপ্ন দেখিয়েছে। এভাবেই অনেক দিন কেটে যায়। তারপর যখন আমার SSC পরীক্ষা শেষ হয়, তখন ওর আব্বু আমাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠায়। তারপর আমাদের বাসার মোটামুটি সবাই রাজি হয়েছিল, কিন্তু হঠাৎ করে ওরা ওদের বাসা থেকে কিছু বলে না, তাই আমাদের বাসা থেকে ও আর কিছু বলেনি। এরকম করে আরো কিছুদিন চলে যায়। আমি ভেবেছিলাম হয়তো এমনি কিছু বলে না, কিন্তু ওর সাথে আমার কথা হতো প্রতিদিন। তারপর হঠাৎ একদিন সাগর আমার আপুকে ফোন দিয়ে বলে, আপু ঝামেলা হয়েছে, বাসায় মেনে নিচ্ছে না।
তারপর আপু আমাকে সবকিছু বলে, আমি শুনেই ওকে ফোন দেই। তারপরেও আমাকে বলে, দেখো বাসায় রাজি হচ্ছে না এখন, আমার মামা মামি কেউ রাজি হচ্ছে না, আমি আমার ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে কিছু করতে পারবো না। ওর বাবা মা রাজি ছিল, কিন্তু ওর মামার মামির জন্য আমাকে বিয়ে করতে পারবে না। এটা কেমন অজুহাত আপনারাই বলেন। এর মাঝে আর অনেক কাহিনী হয়েছে। তারপর সবশেষে একটা সময় গিয়ে বলে আমার নাকি চরিত্র খারাপ, আমি নাকি খারাপ মেয়ে, আমি অনেক বাজে মেয়ে। এরকম কথা নাকি ওদের কাছে কে জানি বলেছে। ওর ফ্যামিলি রাজি না, আমাকে নিবেই না, এটাই শেষ কথা তাদের। আরও বলে দিয়েছে ওর ফ্যামিলির বিরুদ্ধে কিছু করতে পারবে না। ওই দিন ওর কথা শুনে আমি ছিলাম না, খুব কান্না করেছি। তখন কাউকে কিছু বলতে পারিনি, ওকেও আমি বুঝাতে পারিনি যে আমি ওকে কতটা ভালোবাসি। তারপর আমার অবস্থা দেখে আমার আম্মু আর আপু ওকে অনেক বুঝিয়েছে, কিন্তু বারবার একটা কথাই বলে যে ও পারবে না, ওর পক্ষে সম্ভব না। তারপর থেকেও আমার SMS এর রিপ্লাই দিত না, ফোন দিলে ধরতো না। তখন আমার যে কি পরিস্থিতি হয়েছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না। এরকম করতে করতে ওর উপর আমার রাগ জেদ তৈরি হয় অনেক। তারপর আমি যখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, তখন আমার বাসায় বিয়ের কথা চলে। তখন আমি বলে দেই যে আমি বিয়ে করব। শুধুমাত্র ওর উপর জেদ করে আমি বাসায় বিয়ে করার কথা বলি। একটা মেয়ের জীবনে সবথেকে বড় ভুল হলো তার প্রিয় মানুষটার উপর জেদ করে অন্য কাউকে বিয়ে করে ফেলা, আর আমি সেটাই করেছি। তারপর আমার বিয়েটাও হয়ে যায়। বিয়ের পর আমি আরও ডিপ্রেশনে চলে যাই। মেয়ে মানুষ জেদ করে সব সময় ভুল কাজটাই করে, আমিও ঠিক তাই করেছিলাম। আমি কোনো কিছুতেই মন দিতে পারি না, পাগলের মতো হয়ে গেছে এখন। আমার এই সংসার থাকবে কিনা তাও সন্দেহ। ওকে আমি কিছুতেই ভুলতে পারি না, কোনো অনুভূতি নেই কোনো কিছুর প্রতি। কেমন যেন হয়ে গেছে নিজেও জানি না, বাঁচতে ইচ্ছে করে না আর। তারপর শুনলাম সেও নাকি বিয়ে করেছে, খুব সুখে আছে তার বউকে নিয়ে। দোয়া করি তোমার জন্য, তুমি সুখী হও। তবে একটা কথা মনে রেখো, তোমাকে আমি কখনোই ক্ষমা করতে পারবো না, মৃত্যুর পরেও না। তুমি তো আমার কাছে এসেছিলে, আমি তো তোমার কাছে যাইনি, তাহলে কেন আমার জীবনটা এভাবে শেষ করে দিলে? তবুও বলবো ভালোবাসা সুন্দর। তোমার সাথে আমার সময়টা ছিল খুব অল্প, কিন্তু এই কিছুদিনের মধ্যে আমি বুঝেছি বাস্তবতা কি জিনিস। ছোটবেলায় মা বলতো মানুষ স্মৃতি আগলে রেখে বাঁচতে শিখে যায়, কিন্তু জানা ছিল না যে সেটা আমাকেই করতে হবে। তোমার স্মৃতিগুলোকে আগলে রেখে বাঁচতে হবে। ভালোবাসলে যে পেতে হবে এমন তো না। তুমি আমার সুন্দর স্মৃতি হয়ে থাকবে মন মস্তিষ্কে। তুমি মানুষটা আমার জীবনে একটা অন্যতম অধ্যায় হয়ে থেকে যাবে। আমার অনেক যত্নে করা ভালোবাসা তুমি। যাই হোক, তোমার ব্যাপারে যা বলবো তাই কম হয়ে যাবে। এক যুগ পরেও যদি কেউ আমাকে জিজ্ঞেস করে আপনি কি কাউকে ভালোবেসেছিলেন, আমার উত্তর হবে হ্যাঁ, তবে পাইনি। বুক ভর্তি গর্ব নিয়ে বলতে পারবো তোমাকে আমি অসম্ভব ভালোবেসেছিলাম। আমি তোমাকে এখনো পাগলের মতো ভালোবাসি, কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে। সৌন্দর্য দেখে ভালোবাসা হয় না। আমি তাকে কতটা ভালোবাসি সেটা আমি তাকে কোনোদিনও বোঝাতে পারবো না। তবে একমাত্র তিনিই জানেন, যিনি মানুষ সৃষ্টি করেছেন, যিনি ভালোবাসা সৃষ্টি করেছেন, যিনি মানুষের মন সৃষ্টি করেছেন। তারপরেও বলি সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তুমি বরং ভালোই থেকো, একটাই তো জীবন, কেটে যাবে আমার এদিক ওদিক করে। আর শুভকামনা তোমার জন্য, যেখানেই থাকো ভালো থাকো, মা বাবা পরিবার বউ সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকো। তুমি তো আমার হলে না, তুমি চাইলেই হতো, কিন্তু তুমি চাওনি বলে হয়নি। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, তোমার আগামী জীবন রঙিন ও বরকতময় হোক। সবশেষে একটা কথাই বলি, সারা জীবন আমার একটা আফসোস থেকেই যাবে, কেন আমার হলে না তুমি? কেমন ক্ষতি হতো আমাকে আপন করে নিলে। তো এই ছিল আজকের আমাদের গল্পগুলো। আশা করি গল্পগুলো আপনাদের অনেক ভালো লেগেছে। তো নিয়মিত আমাদের এই গল্পগুলো পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো যাই হোক, দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।